দাদু সুনীল রঞ্জন সেনগুপ্তর কিছু গল্প বলো। ধরো দাদু ওই ঘরে ঘুমাচ্ছে, হুম নাক ডাকছে। আমার দাদু রাত্রে ডিনার করতো 8টা থেকে 8:30টার মধ্যে। ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে, এই ঘরে আমি পড়ছি। পড়তে পড়তে ইংরাজি কোনোটা একটা উচ্চারণ ভুল করেছি বা কিছু, ওই নাক ডাকা অবস্থায় উঠে আসতো। নাক ডাকছিল কিন্তু উঠে আসতো, তুই এটা ভুল করলি কেন? তারপরে কতটা দূরদৃষ্টি ছিল তার। সেটাই। ঠাকুর দাদার নাম কি? সুনীল রঞ্জন সেনগুপ্ত। কি করে বলো? সুনীল রঞ্জন সেনগুপ্ত। হ্যাঁ, তবে বলো, কি বলবে? কি যেন বলতে গেছিলাম, ও যা। ভাত ভাত ধরো আমার মা বা কেউ ভাত খেতে দিয়েছে, ভাত ফেলবে না, এবার ধরো কাপড় পড়েছে ভাতে, এবার কি করবে? ভাত তো ফেলবে না, কাপড়টা বেছে ফেলে দিত, এছে বা কাপড় চিবিয়ে খেয়ে নিত। তারপরে 8টা ছেলে মেয়েকে মানুষ করা। নাম কি ছিল এক একজনের? ওই তো সমীর সেনগুপ্ত, হ্যাঁ, তারপরে বড় পিসির নাম হচ্ছে কণিকার সেনগুপ্ত দিয়ে বিয়ে হয়ে গেছে, সেই টাইটেল বলবো। কণিকা মুখার্জি, তারপরে বাবা পার্থ সেনগুপ্ত, তারপরে হচ্ছে প্রবীর সেনগুপ্ত, না প্রদীপ সেনগুপ্ত, তারপরে হচ্ছে সজল সরকার, তারপরে হচ্ছে রীনা দাশগুপ্ত, তারপরে হচ্ছে প্রবীর সেনগুপ্ত। এখন একজন কি করছে? সমীর সেনগুপ্ত তো নেই। আর বাবাকে তো জানো। আর সে কাকা তো এখন শোয়া। কি করতো? সে তো মহেন্দ্রতে কাজ করতো। আর সে মহেন্দ্রতে কাজ করতো। আর আর ছোটজন সেই অর্থে সেরকমভাবে কোনো দিনই এখন একটা এমনি কাজ করে, প্রাইভেট ফার্ম, সেরকম কিছু না, নাম করা। আর পিসিদের মধ্যে বড় পিসি তো নেই, মানে কণিকা মুখার্জি যে, সে তো নেই, সে মারা গেছে। মেজ পিসি হাউস ওয়াইফ, সেজ পিসিও হাউস ওয়াইফ। মেজ পিসি এখন হাউস ওয়াইফ, আগে হাউস ওয়াইফ ছিল না। আর ছোট পিসিও এখন হাউস ওয়াইফ। আর কি 8 জনের কথাই তো বললাম। আচ্ছা, ঠিক আছে। মুসলমানরা সাংঘাতিক ছিল, যখন তখন বাড়ির ভিতরে ঢুকে যেত হনুমানের মতো। তারপরে যখন তখন বাড়িতে ঢুকে যেত, যাকে তাকে যখন তখন খুন করে দিত, মেরে দিত। তারপরে আমি ছোটবেলায় দেখেছি, মানে আমার ছোটবেলায় দেখেছি, আমার ঠাকুরদাদা বারান্দায় একটা চেয়ারে বসতো, আর যেখানে যত লোক আছে সবাই আসতো আমার দাদুর কাছে পরামর্শ নিতে, বিচার করতো। তারপর ওই যে বললাম সমান বাড়ির সমান বারান্দা ছিল, সেটাই। তারপর এই যে তুমি আমার দাদুর ফটো দেখেছো? হ্যাঁ, ওই তো বাড়ি, হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠাকুমা বলে গল্প করেছে, তখন হয়তো 57-58 সাল হতো। হ্যাঁ হ্যাঁ, তারও কম হতে পারে, আমার কোনো আন্দাজে, আমি একটা আন্দাজে একটা বলছি। ওই সালে মুসলমানরা নিজেদের তো কবর দিতই, এছাড়া অনেক হিন্দুকে মেরেও কোথায় কোথায় কবর দিয়ে দিয়েছে তার কোনো ঠিক নেই। যদি পুরো বিরাটি অঞ্চল, মানে আমাদের খোরসাকোটা চত্বরটা পুরোটাই কবরস্থান ছিল। ওই জন্য সারাক্ষণই একটা গা ছমছমে ভাব থাকে। তাই দেখি। তারপরে এখন তো অনেক ডেভেলপ হয়েছে, তাই, কিন্তু
তারপরে সেটা তো একটা ব্যাপার ছিল, তারপরে ইংরেজদের ঘাঁটি ছিল, সেটাই। ইংরেজদের ঘাঁটি ছিল, যখন তখন শ্যুট করে দিত। বাবা, তারপরে তারপর আমার সেজ পিসির বিয়ের সময় হ্যাঁ হ্যাঁ শুনেছি তখন মানে এত চালের অভাব ছিল যে বিয়ে বাড়িতে ভাত খাওয়া যাবে না, কেন? ভাত খাওয়ানো যাবে না, যে চাল পাওয়া যাচ্ছিল না। বাবা, তারপরে কি একটা খাইয়েছিল যেন, বাবা, সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু গল্প শুনেছিলাম আর কি। আচ্ছা, তারপরে ঠিক আছে, বলো। আমি তখন ক্লাস 9-এ পড়ি। তখন সব বন্ধুরা ঠিক করতে, তখন এই অসুখটা হয়ে গেছে অলরেডি, ক্লাস 6-এই তো হয়ে গেছে। আমি একটা কোচিংয়ে পড়তে যেতাম, মানে বাংলাতে আমি অঞ্জনবাবুর কাছেই পড়তাম, আর কোচিংয়ে পড়তে যেতাম মানে একটা সাপোর্ট, একটা ইতিহাস ভূগোলের জন্য, একটা সাপোর্টের জন্য বেসিক্যালি পড়তাম। ইংরাজিটা আমার বাবাই দেখাতো, ইতিহাস ভূগোলের জন্য একটা সাপোর্টের জন্য আমি পড়তে যেতাম। কোচিংয়ে সবাই ঠিক করেছে দক্ষিণেশ্বর বেড়াতে যাবে, সবাই মোটামুটি বড় হয়ে গেছে, সবাই যাবে বাসে করে দক্ষিণেশ্বর বেড়াতে। আমি কি করে যাব? আমার তো ভয়ও লাগছে, পরের দিন আবার ঘুরতে যাব। মায়ের কাছে শুনবে এই গল্পটা, পরের দিন আবার ঘুরতে যাব। এবারে মাকে না বলেই, বাড়িতে না বলেই চলে গেছি দক্ষিণেশ্বর বাসে করে বন্ধুদের সাথে। তারপরে তো সে তখন দক্ষিণেশ্বরে গিয়ে দেখছি গরমকাল তো, প্রচণ্ড রোদ্দুর, মানে পা দেওয়া যাচ্ছে না। তখন কী করলো ওরা, কার্পেট পেতে দিল মানে লাইনে দাঁড়ানোর জন্য, মানে এত তাপ, মাথার রোদ্দুরটা কী করবে, পায়ে তো কার্পেট পেতে দিয়েছে, মাথার রোদ্দুরটা কী করবে। তারপরে তো যখন বাড়ি এসেছি পা ফুলে একজন ঢোল পুরো। এদিকে পরের দিন কোথায় একটা খুব ঘুরতে যাব। সেটাই। আমার কাছ থেকে কি কি গল্প শুনেছো? ঠাকুমার কাছ থেকে বেসিক্যালি পুরোনো দিনের গল্প শুনতাম। পুরোনো দিনের গল্প মানে আমার দাদু, মানে ঠাকুর দাদা যখন বাংলাদেশ থেকে এসেছিল তখন এই জমিটা পুরো ধান ক্ষেত ছিল, পুরো খোলসাকোটা অঞ্চলটা পুরো ধান ক্ষেত ছিল। সেই ধান ক্ষেতকে একটু একটু করে কেটে একটা দুটো বাড়ি হয়েছিল। মানে আমাদের বাড়িটা দেখো তো, আমাদের বাড়িটা আর পুকুরের ওপারে একটা বাড়ি ছিল, মানে পুরো ধান ক্ষেত। আর আমাদের বাড়ি থেকে ট্রেন যাচ্ছে দেখা যেত। হ্যাঁ, তারপরে বাবার কাছে কোনোদিন গল্প শুনবে, ওই যে সেই যে কোন জায়গাটা বলবো, যে জায়গাটা ওই যে ইসের সিমেন্টের দোকানটা আছে না স্টেশনের দিকে যেতে, ওই অবধি বাবারা হেঁটে যেত, ওখান থেকে গামছা পরে নিত স্কুলে যাওয়ার জন্য, মানে এত জল হতো। গ্রামের রাস্তা তো, গামছা পরে স্টেশনে গিয়ে আবার প্যান্ট পরতো। তারপরে আর ওই গল্পগুলো বেশি শুনতাম। তারপরে ধরো পুরোনো দিনে কীভাবে কীরকম করে গ্রাম একটু একটু করে তৈরি হয়েছে সেই গল্পগুলো শুনতাম। যে বলতো তার নাম কি? আমার ঠাকুমার নাম তো ছিল বিনা পানি। তিনি কত বছর বয়স অবধি বেঁচে ছিলেন? 89। কোন সালে মারা গেছেন? ঠাকুমা মারা গেছে 97-তে। আর জন্মেছিল মানে কতটা সালে? সেই জন্মানো সালটা 89 মানে মাইনাস করো, তাহলেই তো বুঝতে পারবো। ওই মোটামুটি ধরো কত হবে, 37-38 সালে জন্মেছে হয়তো। মানে আমার ঠাকুমা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে। তার সাথে দেখা হতো, খুব ভালো হতো। আমার বন্ধুকে আমার ঠাকুমা 5 টাকার একটা নোট দিয়েছিল, বুঝলে তো। আমার বন্ধু সেই 5 টাকার নোটটা আর খরচ করেনি, হেঁটে হেঁটে বাড়ি গেছে, তাও ওই 5 টাকাটা খরচা করেনি। সেটাই হচ্ছে, এই গল্পগুলোই খুব ভালো লাগছে।
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমরটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমার। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই।